গৃহিণীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে মাসে ৪৫,০০০ টাকা অর্থাৎ প্রতিদিন ১,৫০০ টাকা কিভাবে রোজগার করবে তারই মাস্টার প্ল্যান আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো। একটা সাধারণ সেলাই মেশিন ব্যবহার করে ঘরে বসে প্রতিদিন ১,৫০০ টাকা কিন্তু কম কথা নয়। সেটা আবার সংসার সামলে সংসারের সমস্ত কাজ করে গৃহিণীরা অবসর সময়ে বসে কিন্তু এই কাজটা করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখো, একটা সাধারণ সেলাই মেশিন থেকে প্রতিদিন ১,৫০০ টাকা ইনকাম করা কিন্তু খুব টাফ ব্যাপার। কেন বলো তো? আমরা যদি প্ল্যান মাফিক না চলি, যদি আমরা প্ল্যান করে চলি, এটা কিন্তু খুব সহজ। তোমরা কিন্তু এর থেকেও বেশি টাকা রোজগার করতে পারবে যখন তোমরা তোমার বিজনেসটাকে বাড়িয়ে ফেলবে, অনেকটা বড় করে ফেলবে। এই দেখো, এটা হচ্ছে আমার মেশিনের টেবিল। আমি একটা মেশিনে কাজ করতাম, দীর্ঘদিন কাজ করেছি, তো টেবিলটা নষ্ট হয়ে গেছে বলে আবার নতুন একটা টেবিল বানাচ্ছি। তো এই টেবিলে কিন্তু আমরা আবার নতুন করে কাজ শুরু করব। মাঝখানে বেশ কয়েকদিন কাজ বন্ধ ছিল, বেশ কয়েক বছর বন্ধ ছিল, তো আবার কিন্তু শুরু করব। তো যখন কাজ করতাম আমি কিন্তু অনেক টাকা রোজগার করেছি সেলাই মেশিন থেকে। তো চলো তোমাদেরকে সুন্দরভাবে আগে বিষয়টা বুঝিয়ে দিই, তারপর কিন্তু এই টেবিলের গল্প তোমাদের সাথে আবারও করব। দেখুন, আমরা তো কাজ সবাই করি, কিন্তু কাজ থেকে আমরা কিভাবে অর্ডারগুলো পাবো সেটা কিন্তু আমাদেরকে প্রথমেই হিসাব করে নিতে হবে। যে কাজ তো আমরা করব, কাজের অর্ডারটা কোথায় থেকে পাবো, তো এটা কিন্তু আমাদেরকে আগে মাথাতে আনতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে মুনাফা। আমরা যে কাজ করছি, কাজ করে তো আমাদের একটা মুনাফা দরকার, তাই না? তার জন্য আমি কোথায় থেকে প্রোডাক্ট নেবো, কীভাবে আমি কাজ করব, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আগে মাথায় রাখতে হবে। কারণ আমরা বিজনেসটাকে যদি বুঝতে না পারি তাহলে কখনোই কিন্তু এখান থেকে সঞ্চয় করতে পারবো না। সেই জন্য আগে আমাদেরকে বিজনেসটা বুঝতে হবে যে আমরা কাজটা কিভাবে করব। হ্যাঁ, অনেকে কিন্তু আপনি নিজে ছিট তুলতে পারেন, যে এইসব থান কাপড় বা ছাপা প্রিন্টের ছিট এইসব নিয়ে এসে কিন্তু বাড়িতে তৈরি করা যেতে পারে। এছাড়াও কেউ আমাকে কাজ দিয়ে যাবে, সেরকমও কিন্তু আমাকে প্ল্যান রাখতে হবে যে আমি কোন কাজটা করব। আমি এভাবে নিজে তৈরি করে, যেমন রেডিমেড তৈরি করে নিয়ে বিক্রি করব, নাকি আমি অর্ডার নিয়ে করব। দুটো কাজই কিন্তু খুব ভালো। যদি আমি অর্ডার নিয়ে করতে পারি সেখানেও কিন্তু ভালো প্রফিট আছে, আর যদি আমি রেডিমেড করি সেখানেও ভালো প্রফিট আছে। কি বলো তো, তোমাকে কাজ শিখে আমি সারা জীবন কাজ করব বসে বসে সেলাই মেশিন নিয়ে আমি প্রচুর টাকা সঞ্চয় করব, লক্ষ টাকা সঞ্চয় করব, এগুলো হয় না। তোমাকে আগে কাজটা ভালো করে বুঝে নিজে প্রথমে তুমি কাজ করবে। কাজ করার পরে যখন তোমার কাজটা বেশ ভালো করে চালু হয়ে গেল, তুমি সবার কাছে মোটামুটি তোমার নাম ছড়িয়ে গেল, তখন কি বলো তো, আস্তে আস্তে তোমাকে কয়েকটা ব্যক্তিকে কাজ শেখাতে হবে। শিখিয়ে তাদেরকে দিয়ে তুমি কাজ করাবে। সেখান থেকে কিন্তু তুমি অনেকটা মুনাফা পাবে। কারণ একটা গৃহিণী সংসার সামলে কিন্তু প্রচুর কাজ করতে পারবে না যেখান থেকে অনেক টাকা রোজগার হয়। কি বলো তো, তুমি যাদেরকে কাজ দিলে এখানে কিন্তু অনেক রকম বেনিফিট আছে। দেখো, একটা হচ্ছে তুমি মানুষকে কাজ দিলে তাদের কিছুটা উপকার হলো, তার সাথে সেখান থেকে তুমিও কিছুটা মুনাফা পেলে। যারা তোমার কাছে, তোমার আন্ডারে যে 4-6টা আরও গৃহিণীরা যারা কাজ করছে, বা 4-6টা মহিলা যাদেরকে তুমি কাজ দিচ্ছ, তাদেরও কিন্তু এখান থেকে একটা আয় হচ্ছে। আবার তারা যে রোজগারটা করছে, একটা ধরো কাজে তুমি একটা ব্লাউজ বানালো, তোমার কাছে তুমি সেখানে হয়তো 300 টাকা নিলে, তার মধ্যে তোমার কাছে যারা কাজ করছে তাকে তুমি 50 টাকা দিলে, বাকি কিন্তু পুরোটাই তোমার লাভ, পুরো 250 টাকা। এবার হ্যাঁ, সেখানে তোমার আস্তর কিনতে হবে, সুতো লাগবে, তারপরে হুক লাগবে। এবার তোমার মেশিনে কাজ করবে, তোমার মেশিনের যাবতীয় যা খরচা হয় সেটা সব সময় হয় না, মাঝে মধ্যে এগুলো কিন্তু তোমাকে মেনটেন্স করতে হবে। এছাড়াও তুমি অন্যদের বাড়িতে কাজ দিয়ে দিতে পারো, যারা তোমার কাছে কাজ শিখেছে, বা অনেক মানুষ আছে কাজ জানা কোনো মহিলা যারা কাজ করতে চায়, তাদেরকে কিন্তু তুমি কাজ দিয়ে দিতে পারো। তারা তাদের বাড়িতে নিয়ে গিয়ে জিনিসটা বানিয়ে নিয়ে এসে কিন্তু তোমাকে দেবে। তুমি কাটিং করে একদম রেডি করে দিয়ে দিলে, তারা শুধু সুতো দিয়ে বানিয়ে দেবে, বানিয়ে তোমাকে দিয়ে গেল। সেখান থেকেও কিন্তু তুমি ভালো একটা মুনাফা পাবে। আর এইসব ক্ষেত্রে আমি বলবো তোমরা মহিলাদের রাখবে। কি বলো তো, একটা ছেলেদের যদি রাখতে যাও সেখানে কিন্তু তোমাকে যথেষ্ট অ্যামাউন্ট দিতে হবে, কারণ তাদেরও সংসার চলতে হবে। আর তারা যদি বাইরে কোথাও গিয়ে কাজ করে তারা কিন্তু অনেকটা টাকা পাবে। যেহেতু গৃহিণীরা বাড়িতেই বসে থাকে, এটা ধরো একটা পার্ট টাইম জবের মতো করলো, যে তাদের কিছুটা হাত খরচা হলো, এরকম একটা ব্যাপার। তো যেহেতু এইরকম ব্যাপার, সেই জন্য কিন্তু মহিলারা অল্প টাকাতে তোমার কাজটা করে দেবে। বিজনেস করতে গেলে তোমাকে কিছুটা বুদ্ধি খাটাতে হবে, কারণ যে
মানুষটা কাজ জানে অথচ কাজের অভাবে বসে আছে, এরকম তো অনেক মানুষ থাকে কাজের অভাবে বসে আছে, তাদেরকে কিন্তু এভাবে তুমি কাজ দেবে, সেখান থেকে প্রফিট বেশি। এই দেখো যে সেলাই মেশিনটার কথা বলছিলাম, এটা আমার আগের টেবিলটা আর কি, মেশিনটা তো এখনও ঠিকই আছে, এটা হচ্ছে আগের টেবিলটা, অনেকটাই নষ্ট হয়ে গেছে, অনেক বছর কাজ করেছি গো এতে, আমি 5-6 বছর মতো এই মেশিনটায় কিন্তু কাজ করেছি। এবার এখন এই টেবিলটা একটু নষ্ট হয়ে গেছে বলে সেই জন্য আমাকে নতুন করে বানাতে হচ্ছে। এই সাইডের যে হুক একটা ছিল জানো তো, ওই হুকটা খুলে গেছে, আর একটা পাটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, যেই কারণে কিন্তু আমাকে আবার নতুন করে বানাতে হচ্ছে। আর তোমরা কি টাইপের কাজ করবে, যেমন ধরো বাচ্চাদের পোশাক, তারপরে হচ্ছে শাড়িতে ব্লক প্রিন্টের কাজ, এই কাজগুলোও কিন্তু রাখতে পারো, এর সাথে সাথে সেলাইয়ের সাথে সাথে ব্লক প্রিন্টের কাজগুলো কিন্তু খুব ভালো চলে। আর সেলাইয়ের যদি বলতে চাও তুমি, কিন্তু বাচ্চাদের পোশাক তৈরি করতে না খুব অল্প সময় লাগে, আর বাচ্চাদের পোশাকে অতটা ফিটিংসের প্রয়োজন হয় না, যেখানে কিন্তু তুমি অনেক কাজ একসাথে করতে পারবে। বাচ্চাদের তো একই একটা ফ্রি সাইজ মাপ থাকে, আর বাচ্চাদের একটু ফিটিংস না হলেও তোমার কাছে কিন্তু কেউ কমপ্লেন জানাতে আসবে না, যে কারণে বাচ্চাদের পোশাক বানাতে পারো, এ থেকেও কিন্তু তুমি একটা ভালো মুনাফা পাবে। এর সাথে তুমি যে কাপড়ের কাজ করছো, তো কাপড়ের তো অনেক টুকরো থাকে তাই না, সেই টুকরোগুলোকে তুমি কিভাবে কাজে লাগাবে এই চিন্তা ভাবনাটাও কিন্তু তোমাকে করতে হবে। তুমি যে ওই বাচ্চাদের পোশাকগুলো বানাচ্ছো, তা থেকে যে টুকরো কাপড়গুলো বাঁচলো, সেখান থেকে বাচ্চাদের জন্য একটা সুন্দর ব্যাগ বানালে, সুন্দর একটা হেয়ার ব্যান্ড বানালে, দেখবে এতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় হয়ে যাবে। কি বলো তো, একদম ম্যাচিংয়ে হয়ে যাচ্ছে, ম্যাচিং জিনিস কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যদি এগুলো নিয়ে যায় না, এই টাইপের ব্যাগগুলো, ওদেরকে দেখতে আরও সুন্দর লাগে। তার সাথে যদি ম্যাচিংয়ে একটা সুন্দর হেয়ার ব্যান্ড থাকে, সেটা তো বলারই কথা নয়। ম্যাচিংয়ে রুমাল, এই ছোট্ট কাপড়গুলো দিয়ে না নিজে বুদ্ধি কাটিয়ে এই সমস্ত জিনিসগুলো বানাবে। কি বলো তো, কাপড়গুলো অপচয় করবে না, এগুলো যদি এভাবে বানাও, দেখবে সেখান থেকে কিন্তু তোমার কাছে অর্ডারটা অনেক বেশি আসবে, কারণ মানুষ তো এই ইউনিক জিনিসগুলো পছন্দ করে। তো ইউনিক আইডিয়াগুলো তোমাকে মাথায় আনতে হবে। তুমি যে কোনো ম্যাচিংয়ের এই জিনিসগুলো বানাবে, দেখবে ভালো চলবে। এমনকি তুমি যদি কারো ব্লাউজও বানাও, তো ব্লাউজ থেকেও ছিট বাঁচে, তো সেখান থেকে তুমি একটা সুন্দর মাস্ক বানিয়ে দিলে, সুন্দর একটা রুমাল বানিয়ে দিলে। মাস্কটাও কিন্তু এখন ট্রেন্ডিং ফ্যাশন বলতে পারো, এখন কিন্তু মানে সবাই ফ্যাশন হিসাবেও অনেকে মাস্ক ইউজ করে, রোদের জন্য দেখবে মুখেতে অনেকে মাস্ক পরে। তারপরে হিজাব তো পরেই, তো হিজাব বানানোরও কাজ করতে পারো, হিজাবেও কিন্তু ভালো প্রফিট আছে, বা আকর্ষণীয়, তুমি যেগুলো মানে বানিয়ে দেবে না, সেগুলো আকর্ষণীয়। তো এই টাইপেরও বড়োদেরও চুড়িদার যদি বানাও, চুড়িদারের সাথেও দেখবে ছিট তো বাজবে, তখন কিন্তু এরকম ইউনিক কিছু একটা করে বানানোর চেষ্টা করে দেখবে। এলাস্টিক সিস্টেম হাতে পরার যে সমস্ত জিনিসগুলো, যেমন ব্রেসলেট হয়, তো ব্রেসলেট যে হয় সেটাই তুমি কাপড়ের বানাবে, কাপড়ের সুন্দর একটা ডিজাইন করে এলাস্টিক দিয়ে সুন্দর হাতে পরার জন্য বানাবে, দেখবে 3/4 চুড়িদারের সাথেও বেশ ভালো লাগে। এরকম কিন্তু ইউনিক কিছু আনতে হবে। এখন তো সেলাই সবাই করছে, অনেকে হয়তো বলবে, আমার আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল ভাট বকো না, আমি একদমই ভাট বকছি না। এগুলো যদি করো, ইউনিক কিছু তোমাকে আনতে হবে, আর তার সাথে তোমাকে পরিশ্রম করতে হবে। দেখো সেলাই সবাই করে, প্রচুর সেলাই করার মানুষজন আছে, তোমার কাছে কেন আনতে আসবে? এই টিপসগুলোই কিন্তু আমি ভিডিওর মধ্যে শেয়ার করি, কারণ তোমাকে ইউনিক কিছু নিয়ে আসতে হবে। সবার মাথাতে কিন্তু এই জিনিসগুলো আসে না। অনেকেই দেখবে সেলাই করে একটা চুড়িদার তৈরি করতে দিয়েছে, ব্যাস ওটা বানিয়ে দিয়ে দিল। তুমি যদি তার সাথে সুন্দর এরকম বলছি না, হাতে পরার একটা ব্রেসলেটের মতো বানিয়ে দাও, দেখবে তোমার কাস্টমার অনেক খুশি হবে, আর তোমার কাছে কিন্তু বারবার সে ছুটে আসবে তোমার কাছে কাজ করানোর জন্য। তো এইভাবে যদি কাজ করো, আমার মনে হয় না যে বিফলে যাবে, সত্যিই তোমরা সফল হবে। এবার তুমি যদি পরিশ্রম করবো না, অথচ একটা ব্লাউজ বানিয়ে দিয়ে দিলাম, একটা চুড়িদার বানিয়ে দিয়ে দিলাম, কই আমি তো পাচ্ছি না 1,500 টাকা রোজগার করতে, কই আমার তো মাসে 45,000 টাকা হচ্ছে না, তারা কিন্তু এসে এরকম কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে এগুলো ভাট বকছি। তুমি এগুলো করে দেখো, যে কমেন্টটা করেছিলে এগুলো করো, দেখবে আশা করছি তুমি মানে সফলতা পাবে। কারণ পরিশ্রম না করে সফলতা নিয়ে আসবো, এটা কখনোই পসিবল নয়, কোনো দিন হয়নি আর হবেও না। কারণ আমি যেটা করেছি, যেখান থেকে উন্নতি করেছি, সেই ভিডিও তোমাদেরকে সাজেস্ট করছি, আমি না করে কিন্তু বলিনি। মাঝখানে বললাম আমি অনেক বছর কাজ করিনি, আবার যদি কাজ করি আমি প্রমাণ সমেত তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ কাজ না করে আমি শুধু শুধু বলছি এটা কিন্তু করিনি, আমি একদম সম্পূর্ণভাবে কাজ জানি, কাজ করে ইনকামও করেছি। আর আমি কীরকমভাবে ইনকাম করতাম, কীভাবে কাজ করলে লোক আমার কাজটাকে পছন্দ করতো, সেই বিষয়গুলোর উপরেই কিন্তু আমি ভিডিও বানাই। আবার যখন কাজ করব প্রুফ সমেত অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো
তো আজ তাহলে আসি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো মেশিনটা কিন্তু প্রাইমার করা হয়ে গেছে, এরপর কিন্তু রং করা চলছে। প্রাইমার করে প্রথমে শুকিয়ে নিয়েছিলাম, নেওয়ার পর কিন্তু এখানে ভালো করে কালার করে দিচ্ছি। এগুলো আমরা অর্ডিনারি কিনে নিতে পারতাম রেডিমেড, কিন্তু কিনে নিয়ে কাঠের বানাচ্ছি। কি বলো তো, কাঠের বানালে অনেক দিন টেকসই হয়। আজ তাহলে আসি।